হাই, আমি প্রিয়দর্শিনী। আমি চলে এলাম তোমাদের আমার জীবন থেকে একটা রোমাঞ্চকর গল্প শোনাতে। আজকে আমি তোমাদের যে ঘটনাটার কথা বলবো সেটা আজ থেকে প্রায় বছর 15 আগের। তখন সবেমাত্র চাকরিতে জয়েন করেছি। আর এই ঘটনাটাও আমার চাকরি জয়েন করার প্রথম দিনের ঘটনা। এমনিতেই নতুন চাকরি জয়েন করার জন্য মনের ভিতর একটা টেনশন তো ছিলই। আর তার উপর আমার প্রথম পোস্টিং হয় বর্ধমান জেলার পানিহাটা নামে একটা জায়গায়। ছোটবেলায় বাবার কাছে জায়গাটার নাম শুনেছিলাম। আমার বাবা সরকারি চাকরি করায় ওনার ভোটের সময় ডিউটি পড়তো। একবার এরকমই পানিহাটায় বাবার ডিউটি পড়েছিল। শুনেছিলাম ওখানকার কিছু লোকাল মস্তান জোর জুলুম করে শান্তিপূর্ণভাবে ভোট হতেই দেয়নি। বাবারা এক প্রকার বাধ্য হয়েই নিজেদের প্রাণের ভয়ে ওদের সমস্ত জুলুম মেনে নিতে বাধ্য হয়েছিল। তাই যখন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে আমার পোস্টিং এর জায়গাটা দেখলাম পানিহাটা, তখন মনের ভিতর একটু ভয় ভয় অবশ্যই করেছিল। আর তার উপর আমার পোস্ট দিয়েছিল পানিহাটা থানার ইনচার্জ ফার্স্ট অফিসার। অতএব আমার বুঝতে অসুবিধা হলো না ওখানকার সেই সমস্ত গুন্ডা বদমাইশদের সাথে এবার সরাসরি আমাকে লড়াইয়ে নামতে হবে। আর মাঝের এতগুলো বছরে তাদের দৌরাত্ম্য যে আরো কয়েক গুণ বেড়েছে বই কমেনি, সে কথা তো বলাই বাহুল্য। যাই হোক, কি আর করা যাবে। মনে সাহস সঞ্চয় করে আমি কাজে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট দিন সকাল সকাল গিয়ে পৌঁছালাম পানিহাটা। আর আমার সাথে আমার অল্প কিছু মালপত্র ছিল। বর্ধমান স্টেশন থেকে নেমে একটা গাড়ি ভাড়া করে যখন পানিহাটা পৌঁছালাম, তখন প্রায় দুপুর হয়ে গেছে। ঘড়িতে সময় প্রায় বেলা 1:30। আর বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে খিদেও পেয়েছিল অনেক। আমার বাবার খুব ইচ্ছা ছিল আমার সাথে ওখানে গিয়ে কিছুদিন থেকে জায়গাটার সাথে আমাকে মানিয়ে নিতে সুযোগ দেবেন। পরে আমি নতুন জায়গা আর নতুন চাকরির সাথে অভ্যস্ত হয়ে গেলে উনি ফিরে আসবেন। কিন্তু ইচ্ছে থাকলেও সেটা বাস্তবে সম্ভব হলো না। যেদিন আমার সেখানে যাওয়ার কথা তার আগে বেশ কয়েকদিন থেকে আমার মায়ের শরীর এতটাই খারাপ হয়ে গেল যে মাকে দেখভাল করার জন্য বাবাকে বাড়িতেই রয়ে যেতে হলো। আর আমার কোনো উপায় না থাকায় একা একাই রওনা দিতে হলো পানিহাটার উদ্দেশ্যে। তো যে কথা বলছিলাম, দুপুরবেলা বাস স্ট্যান্ডে নেমে প্রথমেই আমি ঠিক করি কিছু একটা খেয়ে নেব। আর সেই মতোই রাস্তার পাশে একটা ছোট্ট হোটেলে আমি খাবার জন্য যাই। একজন মাঝবয়সী ভদ্র মহিলা খাবার পরিবেশন করছিলেন। বুঝলাম উনি নিজেই রান্না করে অল্প কিছু মানুষের খাদ্যের সংস্থান করে ওই ভদ্র মহিলা নিজের রুজি রোজগার করেন। তবে সামর্থ্য অল্প হলেও ওনার মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। আমি খাবার চাইতে আমাকে একটা শালপাতার থালায় খুব যত্ন করে ভাত, ডাল, সবজি আর মাছের ঝোল উনি খেতে দিলেন। আমি সেগুলো বেশ তৃপ্তি করেই খাচ্ছিলাম দোকানের ভিতরের একটা বেঞ্চে বসে। হঠাৎ করে সেই দোকান ঘরটার পাশে একটা চিৎকার চেঁচামেচি শুনে আমি চমকে উঠলাম। স্বাভাবিক কৌতূহল বশত রাস্তায় কোনো চেঁচামেচি হলে সেদিকে এগিয়ে যাওয়া আমার কোনোদিনই স্বভাব নয়। কিন্তু সেই মুহূর্তে না গিয়ে পারলাম না। তার কারণ, আমি যেহেতু ওখানকার প্রশাসনিক দায়িত্বে রয়েছি, তাই এলাকাটাকে নিজের মতো করে চিনে নেওয়াটা খুব দরকার ছিল। তাই আমিও ওখানে জমায়েত হওয়া কতিপয় মানুষের মধ্যে মিশে গিয়ে দেখতে লাগলাম কি ঘটছে। আমি অবাক হয়ে দেখলাম একজন বেশ ভদ্র সভ্য দেখতে সুন্দর পোশাক পরিহিত মাঝবয়সী পুরুষ মানুষ তার স্কুটিতে একটি ছোট্ট মেয়েকে বসিয়ে কোথাও একটা যাচ্ছিলেন। মেয়েটির পরনে স্কুলের পোশাক ছিল। খুব স্বভাবতই আমার মনে হলো মেয়েটিকে বোধহয় উনি স্কুলের ছুটির পর বাড়ি নিয়ে যাচ্ছিলেন। খুব সম্ভবত ওই ভদ্রলোক মেয়েটির বাবা বা কোনো নিকট আত্মীয় হতে পারেন। আর ঠিক তখনই সামনে চৌরাস্তার মোড়ে একটা বড় ম্যাটাডোর গাড়ি বেপরোয়াভাবে এগিয়ে এসে এমন ভাবে ওনাদের স্কুটিটিকে সাইড চেপে দেয় যে সেই ভদ্রলোক বাচ্চা মেয়েটিকে বাঁচাবার জন্য
রাস্তার পাশে ছিটকে পড়েন। সাথে সাথে মেয়েটিও রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় বেশ আঘাত পায়। আর সেই সময় সেই ভদ্রলোক ওই গাড়ির চালকের উদ্দেশ্যে কিছু একটা বলে ফেলায় গাড়ির চালক এবং খালাসি গাড়ি থেকে নেমে এসে ওনাদের ওপর চড়াও হয়। চিৎকার চেঁচামেচির কয়েক মুহূর্তের মধ্যে আশেপাশের কিছু লোক জড়ো হয়ে গেলেও তাদের কেউই সেই ভদ্রলোকের হয়ে কোনো প্রতিবাদ করেন না, বরং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে থাকেন। আর সেই সুযোগে ওই ড্রাইভার এবং খালাসি ভদ্রলোককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। শেষ পর্যন্ত পরিস্থিতি এরকম হয়, সেই ভদ্রলোক হাত জোর করে বাকি সকলের কাছে ছোট মেয়েটির জন্য সামান্য ফার্স্ট এডের অনুরোধ করলেও কেউ এগিয়ে আসে না সাহায্য করতে। এদিকে বাচ্চা মেয়েটির কপাল ফেটে তখন বেশ রক্ত পড়ছে। আমি ওখানকার সাধারণ মানুষের এরকম অদ্ভুত ব্যবহার দেখে অবাক হলাম। এই অবাক হয়ে সেই খাবারের দোকানের ভদ্রমহিলাটিকে জিজ্ঞাসা করি, আচ্ছা মাসিমা, ওখানে ওগুলো কি হচ্ছে? এখানকার মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকলেও কেউ ওই বাচ্চাটাকে তুলে অন্তত পক্ষে ওর চিকিৎসার জন্য ব্যবস্থা করছে না কেন? আমার কথার উত্তরে ওই ভদ্রমহিলা যেটা বলেন সেটা শুনে আমি এই পুরো ব্যাপারটার আসল কারণটা বুঝতে পারি। এসব কিছুই ঘটছে এলাকার দাদা মুন্না মস্তানের কারণে। ওই ম্যাটাডের গাড়িটা আসলে নাকি ওই মুন্না মস্তানেরই। লোকের অগোচরে অনেকগুলো পোশাকি ব্যবসা থাকলেও মুন্না মস্তানের আসল আয়ের উৎস ছিনতাই, রাহাজানি আর লুটপাট। আর প্রকাশ্যে তার একটা ট্রান্সপোর্টের ব্যবসা আছে। ওই গাড়িটা ওই মুন্না মস্তানের ট্রান্সপোর্ট কোম্পানিরই। ভদ্রমহিলার থেকে শুনলাম মুন্না মস্তানের মতো ভয়ঙ্কর ক্রিমিনাল ওই এলাকায় আর দুটো নেই। প্রকাশ্য দিবালোকে মানুষ খুন করতেও তার হাত কাঁপে না। একবার ইচ্ছা হলো হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের মতো এই পরিস্থিতির মধ্যে ঝাঁপিয়ে পড়ে ওই ড্রাইভার আর খালাসিকে বেধড়ক ধোলাই দিই। তারপর নিজেকে নিয়ন্ত্রণ করলাম, এটা বুঝিয়ে যে ওসব সিনেমাতেই ভালো লাগে। বাস্তবে এত সহজে এই গুন্ডা বদমাইশদের সামলানো যায় না। আর যায় না বলেই আমাদের মাথা নিচু করে সবকিছু মেনে নিতে হয়। যেহেতু আমার পানিহাটায় পৌঁছে তখনও পর্যন্ত 1 ঘন্টাও হয়নি, তাই আমি তখনকার মতো কোনো ঝামেলায় না জড়িয়ে চুপচাপ ওখানকার পরিস্থিতিটা দেখতে লাগলাম। এদিকে ততক্ষণে ওই ড্রাইভার আর খালাসি সেই ভদ্রলোককে গালিগালাজের সঙ্গে সঙ্গে চড় চাপড় মারতেও শুরু করেছে। আমার সামনেই তারা বার দুয়েক লাথিও মারলো সেই ভদ্রলোককে, আর মেয়েটির উদ্দেশ্যেও বলতে থাকে নানা কুরুচিকর মন্তব্য। আর সাথে সাথে ততক্ষণে ভিড় সেখানে কয়েক গুণ বেশি বাড়লেও সবাই তখনও নির্বাক শ্রোতার ভূমিকায় দাঁড়িয়ে। আর তার মধ্যে কেউ কেউ ওই ভদ্রলোক আর বাচ্চা মেয়েটার উদ্দেশ্যেই নানা বাজে বাজে কথা বলতে লাগলো, নিজেদের মধ্যে হাসি মশকরা করতে থাকলো। কিন্তু ঘটনা হলো কেউই ওই ভদ্রলোক এবং বাচ্চা মেয়েটিকে সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে এলো না। এভাবে প্রায় মিনিট 10 চলার পর লোকগুলো গাড়িতে উঠে আবার নিজেদের রাস্তায় এগিয়ে গেল। আমি দেখতে পেলাম সেই ভদ্রলোক তখন আস্তে আস্তে ওই বাচ্চা মেয়েটাকে তুলে দাঁড় করিয়ে পরম মমতায় নিজের রুমাল দিয়ে তার কপালের ক্ষত স্থানটা চেপে ধরে রেখেছেন, যাতে করে অন্তত রক্তপাতটা বন্ধ হয়। আর অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে কারোর কাছ থেকে সাহায্য পাওয়া যায় কি না সেটা দেখতে লাগলেন। সেই মুহূর্তে আমার ভদ্রলোককে দেখে আমার নিজের বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবা অত্যন্ত রাশভারী মানুষ। তিনি অত্যন্ত রাশভারী মানুষ হলেও আমার সামান্যতম আঘাত লাগলে বাবা এরকমই অসহায় হয়ে পড়তেন। আমি চুপ করে সেই ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম। আর কখন যে আমার বাবার কথা মনে পড়ে যাওয়ায় আমার চোখ দুটো জলে ভরে এসেছিল নিজেই খেয়াল করিনি। আর ঠিক তখনই আমার মনে হলো আমি যদি বাকি সকলের মতো নির্বাক শ্রোতার ভূমিকাতেই থাকবো, তাহলে বাকিদের সঙ্গে আমার কোনো পার্থক্য থাকবে না। আমার বাবা বারবার বলেন
অমেরুদণ্ডী পরজীবীর মতো বেঁচে থাকার চেয়ে সম্মানের সঙ্গে লড়াই করে পরাজয় স্বীকার করে নেওয়া অনেক সম্মানের। কথাটা মনে হতেই আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই ভদ্রলোক আর বাচ্চা মেয়েটার দিকে। ওনাদেরকে বললাম, ওখানে কি ঘটেছে তা আমি সবটাই দেখেছি, কিন্তু আবার খুব অবাক লেগেছে এটা দেখে যে ওখানকার মানুষ কেউ সাহায্যের জন্য এক পাও এগিয়ে আসেনি। হ্যাঁ, হয়তো সেই মুহূর্তে আমি নিজেও আসিনি, কিন্তু সেই মুহূর্তে ওই বাচ্চা মেয়েটার ফার্স্ট এডের প্রয়োজন। আমার ব্যাগে যেহেতু টুকটাক সব ব্যবস্থাই আছে, তাই সত্যিই আমি মেয়েটার কপালের ক্ষতটা ভালো করে ওয়াশ করে তাতে ব্যান্ডেজ করে দিলাম। তাতে রক্তপাতটা বন্ধ হলো। এছাড়াও মেয়েটার হাতে এবং ভদ্রলোকের গায়ে হাতেও বেশ কিছু জায়গায় আঘাত লেগেছিল, তবে সেগুলো সেরকম মারাত্মক নয়। আর কথায় কথায় এই ভদ্রলোকের থেকেও একই কথা শুনলাম। এই লোকগুলো সবাই এখানকার ডাক সাইটে গুন্ডা মুন্না মস্তানের লোক, তাই কোনো সাধারণ মানুষ এদের বিরুদ্ধে একটাও কথা বলবে না। যদি বলে তাহলে মুন্না মস্তানের রাগ গিয়ে পড়বে তার উপর। তারপর সেই লোকটি এবং তার পরিবারের ওপরে কি কি হতে পারে তার যে বর্ণনা ওই ভদ্রলোক দিলেন, সেটা শুনে আমার সারা শরীর জ্বলে উঠল। ভদ্রলোক বললেন, মুন্না মস্তানের নজর যদি একবার কারোর উপরে পড়ে, তাহলে শুধুমাত্র সে নিজেই নয়, তার পরিবার এবং বিশেষ করে তার পরিবারের মহিলা সদস্যরা কেউই সুরক্ষিত নন। আর কথাগুলো বলার সময় ভদ্রলোক এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে ওনার চোখ মুখ লাল হয়ে উঠেছিল। আর একবার তো উনি নিজেও বলে ফেললেন, পানিহাটার মানুষরা অমেরুদণ্ডী পরজীবীর জীবনযাপন করে চলেছে। প্রতিনিয়ত মরে থাকতে থাকতে এরা বেঁচে থাকতেই ভুলে গেছে। অমেরুদণ্ডী পরজীবী কথাটা সেই ভদ্রলোকের মুখে শুনে আমার মাথায় বিদ্যুতের ঝলক খেলে গেল। মনে হলো যেন আমার বাবার সাথেই কথা বলছি। আমার মনে হলো আমি আর কিছুতেই ঘটনাটাতে নির্বাক শ্রোতা হয়ে সবকিছু মেনে নেব না, কিন্তু আমি বুঝতে পারছিলাম না সেই মুহূর্তে আমার কি করা উচিত। পানিহাটা এলাকায় আমি কাউকেই চিনি না, আমাকেও কেউ চেনে না। তাছাড়া তখনও অফিসিয়ালি থানায় আমি কাজে যোগ দেইনি। তবু অন্তরাত্মার তাগিদে আমি ভদ্রলোকের থেকে ওই গাড়িটা কোন দিকে যেতে পারে তার একটা সম্ভাব্য অবস্থান জেনে নিলাম। ভদ্রলোকের থেকে জানলাম পানিহাটা বাজার এলাকা পার হওয়ার পর কিছুটা শুনশান রাস্তা পার হয়ে একটা ধাবা পড়ে, যেখানে নানা রকমের মাদক দ্রব্যও পাওয়া যায়। আর সেটাই হচ্ছে মুন্না মস্তানের কাছে যে সমস্ত ড্রাইভার খালাসিরা কাজ করে তাদের আড্ডা দেওয়ার জায়গা। সেই ভদ্রলোক বললেন, বাজার এলাকা থেকে সেই ধাবা বড়জোর 2 কিলোমিটার মতো রাস্তা। আর ঠিক তখন আমি সেই ভদ্রলোকের থেকে ওনার স্কুটিটা চেয়ে নিয়ে রওনা হয়ে গেলাম সেই দিকে। ভদ্রলোক প্রথমে কয়েকবার আমাকে সাবধান করার চেষ্টা করলেও পরে কেন জানি না আমায় কিছু বললেন না, বরং আমার সেখানে থাকার বন্দোবস্ত পর্যন্ত হয়নি শুনে ওনার বাড়িতেই একতলায় আমার থাকার বন্দোবস্ত পর্যন্ত করে দিতে সম্মত হলেন। আর আমিও আমার মাথার উপর থেকে একটা বড় চিন্তা দূর হয়ে যাওয়ায় খোলা মনে আমার মালপত্রগুলো ওনার জিম্মায় রেখে রওনা হয়ে গেলাম সেই ধাবার উদ্দেশ্যে। তখনও পর্যন্ত আমি ভদ্রলোককে আমার পরিচয় দিয়েছিলাম সেদিন রাত্রে বাড়ি ফিরে। আপাতত যতদিন না আমার জন্য পুলিশ কোয়ার্টার স্যাংশন হচ্ছে, ততদিন আমি ওই ভদ্রলোকের বাড়িতেই থাকবো, এটাই ঠিক করি। ভদ্রলোক প্রথম কয়েকবার আমার সঙ্গে যেতে চাইলেও আমি তাকে আমার সঙ্গে নিই না। শুধুমাত্র তার স্কুটিটা নিয়ে আমি বড় রাস্তা বরাবর পিছন দিকে এগিয়ে যাই সেই ধাবার উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছে দেখতে পাই আমার অনুমানই সঠিক। ওই লোকগুলো ওখানে একটা খাটিয়ার ওপর বসে রুটি আর তার সঙ্গে কিছু একটা খাচ্ছে। হাতে কাচের গ্লাসের একটা হালকা হলুদ রঙের তরল পদার্থ রয়েছে। সেটা যে নিপাট জল নয় তা বুঝে নেওয়ার ক্ষমতা আমার যথেষ্টই ছিল। তবে সেখানে একটা অসুবিধা হলো,
ওই লোক দুটোর সাথে সেখানে আরও জনাচারেক লোক ছিল, সাথে ওই ধাবাতে যারা খাবার দাবার দেওয়ার কাজে যুক্ত ছিল তারা। তাই সবার প্রথম আমাকে ওই লোক দুটোকে ওখান থেকে বের করে নিয়ে আসার প্রয়োজন ছিল, যাতে করে আমার কথা আর কেউ জানতে না পারে। রাস্তার পাশে দাঁড়িয়ে কি করব ভাবছি। ঠিক এরকম সময় হঠাৎ করে আমার একটা সুযোগ এসে গেল। ওই গাড়ির খালাসি নিজে থেকেই উঠে রাস্তার পাশে হাত ধুতে আসলে আমি তাকে একটা মিথ্যা মন গড়া ঠিকানা কোথায় সেটা জানতে চাই। লোকটার উদ্দেশ্যে তখনই মাথা খাটিয়ে বলি, আচ্ছা দাদা, এখানে কালু আজমলের মাংসের দোকানটা কোথায় জানেন? আসলে আমার সাথে একজন ভদ্রলোকের দেখা করতে আসার কথা। উনি বলেছেন কালু আজমলের দোকানের সামনে দাঁড়াতে, কিন্তু দোকানটা আমি খুঁজে পাচ্ছি না। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে খুব উপকার হয়। দেখলাম আমার কথা শুনে লোকটা কিছুক্ষণ ভ্রু কুঁচকে কিছু ভাবলো, তারপর নিজেই বিশেষ কিছু না বলে সেই ড্রাইভারটাকে ডেকে নিয়ে আসলো। লোক দুটো চোখের দৃষ্টি দেখেই ততক্ষণে আমি বুঝতে পেরে গেছি লোক দুটো পাক্কা শয়তান। ওদের মনে আমাকে একটা একাকী অসহায় মহিলা হিসেবে দেখে ভয়ঙ্কর কিছু একটা পরিকল্পনার জন্ম নিয়েছে। আর সেই ড্রাইভার আমার কাছে এসে কালু আজমলের মাংসের দোকান দেখিয়ে দেবে বলে আমাকে ওদের গাড়িতে বসতে দিতে বলল। আমি ঠিক তখনই বুঝতে পারলাম আমার পরিকল্পনা কাজ করে গেছে। আমি ঠিক সেটাই চেয়েছিলাম যেটা ঘটতে চলেছে। লোকগুলো আমাকে ওদের পৈশাচিক কাজের শিকার হিসেবে ভেবে নিলেও ওরা জানে না সাক্ষাৎ মৃত্যু ওদের জন্যই অপেক্ষা করে আসছে। ওরা স্কুটির পিছনে উঠে বসলে আমি ওদের দেখানো পথ বরাবর চলতে শুরু করলাম। আর বুঝতে পারছিলাম ওরা মূল রাস্তা থেকে একটা অত্যন্ত জটিল কোনো গোপন জায়গায় আমাকে নিয়ে যেতে চাইছে। আমি শুধু অপেক্ষা করছিলাম এমন একটা জায়গার জন্য যেখানে ধারে চত্বরে কোনো জনমানুষ নেই, যাতে করে আমাদের কেউ দেখতে না পায়। আর মিনিট চলার পর আমি একটা নদীর ওপর পুল দেখতে পেলাম, যে জায়গাটা একেবারে শুনশান। আমি চারপাশে তাকিয়ে দেখলাম সেখানে আশেপাশে কোনো মানুষ নেই। আর আমার সামনে লুকিং গ্লাস দিয়ে দেখতে পেলাম পিছনে বসে থাকা ওই দুটো শয়তানের মুখে তখন এক পৈশাচিক হাসি। গাড়িটা সেই পুলের ওপরে তুলে আমি স্টার্ট বন্ধ করতেই লোকগুলো গাড়ি থেকে লাফিয়ে নেমে ওদের সব মূর্তি ধরল। শেষমেশ আমি স্কুটিটা নিয়ে পানিহাটা বাজারের কাছে ওই ভদ্রলোকের বাড়ি এসে পৌঁছই বিকেল 5টা নাগাদ। ততক্ষণে ওনারা ওনাদের বাড়ির এক তলায় আমার জন্য থাকার একটা অত্যন্ত সুন্দর বন্দোবস্ত করে রেখেছেন। ভদ্রলোকের গোটা পরিবার অত্যন্ত অমায়িক এবং ওনাদের আন্তরিক ব্যবহারে আমার মনের ভিতরে যেটুকু শূন্যতা ছিল আমার বাবা মায়ের প্রতি সবটাই যেন নিমেষে মুছে গেল। ওদের পরিবারের সকলে এগিয়ে এসে আমাকে অভিনন্দন জানিয়ে বাড়িতে নিয়ে যায়। শুধু এই ভদ্রলোককে দেখলাম আমার দিকে বেশ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তার কারণ আর কেউ না জানলেও একমাত্র উনিই জানতেন আমি ওনার স্কুটিটা নিয়ে ওই ধাবার দিকে গিয়েছিলাম। কিন্তু কেন গিয়েছিলাম তার কিছুই উনি জানতেন না। তবে সম্পূর্ণ ব্যাপারটা লোকে জানতে পারে। তারও প্রায় ঘন্টা চারেক পর হঠাৎ করেই বাজারে এলাকায় খবর ছড়িয়ে পড়ে মুন্না মাস্তানের 2 শাগরেদ পানিহাটা খালের ওপরে পুলে মদ্যপ অবস্থায় মারামারি করতে গিয়ে একে অপরকে খুন করেছে। দুজনের কাছ থেকেই যথেষ্ট পরিমাণে অত্যন্ত নিম্নমানের মদ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ। আর ওদের যে অস্ত্রগুলো দিয়ে ভয়ঙ্করভাবে কোপানো হয়েছিল সেগুলোতেও ওদের হাতের ছাপ স্পষ্ট দেখতে পাওয়া যায়। ফলে মুন্না মাস্তান বা ওর পৃষ্ঠপোষক রাজনৈতিক দাদাদের কিছুই আর বলার ছিল না। তাছাড়া ওদের এই খুনোখুনি করতে গিয়ে নিজের চোখে দেখা কোনো সাক্ষীও কেউ খুঁজে পায় না। খবরটা এলাকায় ছড়িয়ে পড়তে এই সাধারণ মানুষের মধ্যে যেন একটা খুশির আমেজ ছড়িয়ে পড়ে। আমি বেশ বুঝতে পারি মুন্না মাস্তানের উপরে এলাকার মানুষ এতটাই বীতশ্রদ্ধ যে ওর দলের 2জন লোক খুন হয়েছে জানতে পেরে সবার মধ্যে এতটা উৎফুল্লতার ভাব ফুটে উঠেছে। তবে সকলের মধ্যে আমি দেখলাম সেই ভদ্রলোককে।
ওনার সেইন দৃষ্টিতে আমি যেন ধরা পড়ে গেছি। বাইরের লোকেরা নিজেদের কল্পনা এবং অনুমান মিলিয়ে অনেক কথা বলে গেলেও ওই ভদ্রলোক যেন সেগুলো কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। আমিও বেশ বুঝতে পারলাম আমি ওনার চোখে ফাঁকি দিতে পারবো না। তাই যখন বাড়ির লোকেরা সবাই নিজেদের নিজেদের কাজে ব্যস্ত, তখন আমি ওনার বসার ঘরে ওনার কাছে গেলাম। ভদ্রলোক তখন একটা আরাম কেদারে বসে আনন্দমঠ পড়ছিলেন। আমি গিয়ে ওনার পায়ের কাছে বসে ওনার পায়ে দুটো হাত রেখে বললাম, বিশ্বাস করুন, এখনো সমস্ত মানুষ অমেরুদণ্ডী পরজীবী হয়ে যায়নি। কারোর কারোর মধ্যে এখনো মেরুদণ্ডের ছিটে ফোঁটা অবশিষ্ট আছে। ভদ্রলোক সেদিন আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেও মুখে কিছু বলেননি। বুঝতে পেরেছিলাম সকালের ঘটা অপমানটাও উনি কিছুতেই মনে মনে মেনে নিতে পারছিলেন না। শুধু আমি কথাগুলো বলতে ওনার মুখে একটা হালকা হাসির রেখা দেখতে পাই, আর ওনার দুটো চোখ বেয়ে দুটো ক্ষীণ জলের ধারা নেমে আসে ওনার গাল বেয়ে। বুঝতে পারি সকালের অপমানটা ভুলে এখন বোধহয় আমি ওনাকে একটু হলেও স্বস্তি দিতে পেরেছি। পানিহাটা থানায় যোগ দেওয়ার প্রথম দিন, সেটুকুই ছিল আমার পরম প্রাপ্তি।